দর্শক, একুশে টেলিভিশনের ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি হারুন রশিদ। আমরা আজকে কথা বলবো ডাকসু নির্বাচন নিয়ে। আপনারা জানেন যে আগামী মাসের 9 তারিখে ডাকসু নির্বাচন এবং 2019 সালের পরে এই প্রথম ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, যাকে সংক্ষেপে ডাকসু বলে। তো ফ্যাক্ট চেকে ডাকসু কেন? আসলে এরই মধ্যে ডাকসুতে নানা কথা উঠছে। কেউ বলছেন গুজব, কেউ বলছেন আচরণবিধি লঙ্ঘন, কেউ বলছেন নানা গুপ্ত সংগঠন। এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের ফ্যাক্ট চেক। তো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন, আমার ডান দিকে রয়েছেন মাহিন সরকার। তিনি জিএস প্রার্থী এবং ডাকসু যে উনি সমন্বিত শিক্ষার্থী সংসদ নামে যে প্যানেলটি ঘোষণা করা হয়েছে সেখানে উনি সাধারণ সম্পাদক প্রার্থী। তারপরে রয়েছেন শেখ তাসনিম আফরোজ ইমি, ইনি ভিপি মানে ভাইস প্রেসিডেন্ট যেটাকে বলা হয়, সে ভিপি প্রার্থী। এবং তাদের হচ্ছে প্রতিরোধ পর্ষদ, এটি কয়েকটি বাম সংগঠন নিয়ে এই পর্ষদটি গঠিত হয়েছে। বলে রাখি, তিনি কিন্তু শামসুন্নাহার হলের যে গত ডাকসু নির্বাচন সেখানেও তিনি ভিপি নির্বাচিত হয়েছিলেন। আর একদম সর্বশেষে রয়েছেন শেখ তানভীর বারি হামিম, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের জিএস প্রার্থী। আপনাদের তিনজনকেই 21 স্টুডিওতে স্বাগত। আমরা আসলে বলতে চাই যে এই যে যারা অলরেডি যারা প্রার্থী হয়েছেন, 26 তারিখে মূলত নির্বাচনী প্রচার শুরু হবে, কিন্তু তার আগেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠছে, বিশেষ করে ছাত্রদলের বিরুদ্ধে। আমরা সেটা শুনবো। একই সঙ্গে বলছেন প্রার্থীরা যে গুজব ছড়াচ্ছে, কারুর চরিত্র হনন করা হচ্ছে, আবার কেউ বলছেন বিভিন্ন এআই তৈরি ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখি সে অভিযোগগুলো। ডিসইনফরমেশন দিয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো যা করছে, ইচ্ছা করলেও তো সেই নোংরামি আমি করতে পারবো না। এবং এই যে নোংরামি যা হচ্ছে, এর এগেনস্টে যখন আমরা রিয়েল পোস্টগুলো দিচ্ছি, সেগুলোকে সাথে সাথে ডিলিট করে দেওয়া হচ্ছে, সেগুলো অ্যাকসেপ্টও করা হচ্ছে না। কিন্তু ব্যক্তি সাদিক কামিকে নিয়ে একটা নির্দিষ্ট দলের অ্যাক্টিভিস্ট ভিডিও তৈরি করে 50-এর অধিক ভিডিও তৈরি করেছে। ব্যক্তি সাদিক কামিকে ধরে পডকাস্ট তৈরি করা, ভিডিও তৈরি করা এবং তাকে নানাভাবে ফ্রেমিং করা হচ্ছে। আমরা যে ভিডিওটি সর্বশেষ যিনি কথা বলছিলেন শুনলাম, যে বলছিলেন যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, অবশ্য ফেক, ডিপ ফেক, এগুলো তারা এখনও বলেননি। আমি মনে করি যে পরিস্থিতি সেরকম হয় তো সেদিকেই যাবে। আমরা শুরু করতে চাই মাহিন সরকার, আপনি কি মনে করেন আসলেই কি ফেক, ডিপ ফেক, একই সঙ্গে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন সবগুলোই কি ডাকসু নির্বাচনে এখন সমাসীন? দেখুন, আমি আমার একটি অভিজ্ঞতা শেয়ার করতে চাই এই বিষয়ে। আমি ব্যক্তিগতভাবে আমি আমার পরিচয়ের একটা অংশ হলো আমি বিবাহিত। তো আমার স্ত্রী আমার এক ফেসবুক পোস্টে কমেন্ট করেছে। তো তারপর দেখলাম যে আমার স্ত্রীকে নিয়েও কিছু পেজ থেকে সেখানে নোংরামি করা হচ্ছে এবং যাচ্ছে তাইভাবে। তো খুব স্বাভাবিকভাবে এটি কিন্তু আমার জন্য নেওয়াটা অনেক কষ্টের। তো এরকম কিন্তু অনেক প্রার্থীর বিরুদ্ধেই হচ্ছে। তো এই যে ফেক বিভিন্ন পেজ এবং বিভিন্ন আইডি থেকে বিভিন্ন সময় কমেন্ট করা এবং বিভিন্ন মিথ্যা নিউজ ছড়ানো, এটি কিন্তু নতুন নয়। এবং বিশেষত যখন ডাকসুর সময় ঘনিয়ে আসছে, কে কার বিরুদ্ধে কতটুকু অপপ্রচার করতে পারে, এরকম একটি ব্যাপার আছে। বিশেষত যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো আছে, তাদের যেহেতু অনেক অ্যাক্টিভিস্ট আছে, তারা এই কাজগুলো করে থাকে। তো আমার কাছে মনে হয় যে বিষয়গুলো মিথ্যা নয়, এগুলো পাল্টাপাল্টি অভিযোগ থাকতেই পারে। আমার নিজেরও অভিযোগ আছে, কিন্তু ডাকসুর সময় বিধায় আসলে আমি চাচ্ছি না যে এর বিরুদ্ধে এত দ্রুততম সময়ের মধ্যে আইনি ব্যবস্থা নিতে। আরও একবার যদি আমি দেখতে পাই যে আমার বিরুদ্ধে কোনো অপপ্রচার বা মিথ্যা প্রপাগান্ডা চালানো হচ্ছে, আমি অবশ্যই এটি কার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? আপনি কি আইডেন্টিফাই করতে পারছেন? আইডেন্টিফাই এটি একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনে এবং তাদের পোস্টের প্যাটার্নগুলো দেখলেই বোঝা যায় যে তারা একটু হাইডে থেকে তাদের কার্যক্রম পরিচালনা করতে মানে পটু। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এইখানে আমার অভিযোগের জায়গাটুকু অবশ্যই আছে এখানে। তার পাশাপাশি মেয়েদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, এটি হলো সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। এখানে আমাকে নিয়ে কে কী বললো তার চেয়ে গুরুত্বপূর্ণ যে আমার স্ত্রীকে নিয়ে কিন্তু খুবই নোংরাভাবে সেখানে নোংরামি হয়েছে। তো সে আসলে এই ডাকসু রিলেটেড কোনো কিছুর সাথে সম্পর্কিত না, কিন্তু তাকে কিন্তু আক্রমণ করা হয়েছে। তো সেই জায়গাতেই আমি আসলে কনসার্ন জানাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত নারী প্রার্থিতা ঘোষণা করেছে, তাদের আসলে অবস্থাটা কি,
এবং বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে গ্রুপগুলো রয়েছে সেখানে প্রচুর পরিমাণে ফেক আইডি রয়েছে এবং ফেক আইডি থেকে কমেন্ট, রিয়াক্ট এবং ফেক আইডি থেকে বিভিন্ন পোস্ট করা হয়, মিস ইনফরমেশন ছড়ানো হয়, এগুলো বাস্তব। এই কারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যে কর্তৃপক্ষ তারা ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ, নিরাপত্তা মঞ্চ নামক বিভিন্ন প্ল্যাটফর্ম তারা আপাতত বন্ধ রাখার জন্য আবেদন করেছে। এটি কতটুকু যৌক্তিক অযৌক্তিক সেটি নিয়ে পরে প্রশ্ন আসে, কিন্তু এটির যে প্রেক্ষাপট তৈরি, সেই প্রেক্ষাপট তৈরি কোনো না কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন এগুলোর সাথে জড়িত। বিশেষত যে বড় দুইটি রাজনৈতিক ছাত্র সংগঠন ক্যাম্পাসে এখন আছে, তারা সবসময় পাল্টাপাল্টি পোস্ট এবং তাদের বিরুদ্ধে একে অপরের অভিযোগ, অপপ্রচার, এগুলো আমি একটু স্পেসিফিক বলি। আপনি বড় দুটি রাজনৈতিক ছাত্র শিবির এবং জাতীয়তাবাদী ছাত্র দল, আমরা তাহলে ছাত্র দলের কাছেই যাই। তো স্ট্রেট অভিযোগিত যে তারাই এই সমস্ত কাদা ছোড়াছড়ি পাল্টা, এবং দুটি কথাও তিনি বললেন যে দুটি ফেসবুক গ্রুপের কথা আপনারা কেন করছেন যদি অভিযোগ ধরে নেই? আমি প্রশ্ন করছি আপনার শেখ তানভীর বারী হামিম, যিনি জিএস প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল থেকে। আসলে উনি এই যে অপপ্রচার, এটা আমাদেরকে বোঝায়নি, উনি বুঝিয়েছে যে আমরা একে অপরকে অভিযোগ দিয়ে থাকি, অর্থাৎ ছাত্রদল এবং ছাত্র শিবির একে অপরকে অভিযোগ দিই। এর মানে যে এইগুলো আমরা করছি বিষয়টি এরকম নয়। আর আমরা নিজেরাও দেখছি যে আপনার আমাদের ভিপি প্রার্থীর বক্তব্য দিচ্ছে এক, সেইটা কিন্তু উপস্থাপিত হচ্ছে আরেকভাবে। আবার বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি আমাদের যে নারী প্রার্থীরা রয়েছে তাদেরকে সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে। আমরা তো সবসময় এই ব্যাপারে কিন্তু আমরা চিফ রিটার্নিং অফিসারকেও জানিয়েছি, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হচ্ছে, সুতরাং এই নির্বাচনে যারা প্রার্থী রয়েছে তারা যেন হ্যারাসমেন্টের শিকার না হয়, বুলিংয়ের শিকার না হয়, এই বিষয়ে তো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আপনার নজরদারি রাখতে হবে, কনসার্ন থাকতে হবে। আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন যদি একটি সেল গঠন করে দিত সেই ক্ষেত্রে ভালো হতো। আমরা পূর্বে এই কথা জানিয়েছি, এখনো বলছি। আর অভিযোগের রাজনীতি আমরা সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পছন্দ করি না এবং অভিযোগের রাজনীতি করতেও চাই না। আমরা যদি এখন আসি ইমির কাছে, শেখ তাসনিম আফরোজিমি, আপনি বলছিলেন, ওনারাও বলছিলেন যে সাইবার বুলিংয়ের শিকার। আপনার অভিজ্ঞতাটা কি একটু আগে শুনি, যে আপনি খুব ভালো আছেন তো নাকি? সবাই তো আজ নারী প্রার্থী তো 5 জন ভিপি পদে, আপনি তার একজন, আর আপনি একটি হলেরও ভিপি ছিলেন। আপনার উজ্জ্বল সম্ভাবনার জায়গায় কি কোনো পানি ঢেলে দিচ্ছে কেউ? আসলে ব্যক্তি ইমিকে টলানো অত সোজা না, এবং যারা আসলে এগুলো করছে তারা মনে হয় খুব রিসেন্টলি আমাকে চেনে। যারা আমাকে দীর্ঘদিন ধরে চেনে তারা এগুলো করে যে মানে খুব একটা সুবিধা করতে পারে না, সেটার প্রমাণ অলরেডি ব্যক্তি ইমি দিয়েছে। কিন্তু এই যে ব্যক্তি ইমিকে এবং ধরেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে এই যে এত বাজেভাবে অসম্মান করা যায়, নোংরা করা, মানে কথাবার্তা বলা যায়, আক্রমণ করা যায়, এর যে প্রভাবটা সেটা সুদূর প্রসারী। সেটা কিভাবে সুদূর প্রসারী? মানে গত 1 বছরে নারীদেরকে কিভাবে মানে কি বলবো যে সামনে থেকে তাদেরকে মানে ঘরের মধ্যে আবদ্ধ করতে বাধ্য করা হয়েছে, সেটি তো আপনারা সবাই দেখেছেন। এখন নারীদের যোগ্যতা বলেন, সামনে থেকে নেতৃত্ব দেওয়ার যে যোগ্যতা বলেন, তারা প্রমাণ করেছিল, কিন্তু তারপরও কিন্তু তাদের এরকম সাইবার বুলিং, তাদের এরকম ক্যাট কলিং, নানান রকম করে তাদের কর্নার করে দেওয়া হয়েছে। এখন যেই মেয়েটার হচ্ছে এরকম ধরেন যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী আছে, যার সামনে থেকে প্রতিরোধ করার ইচ্ছা আছে, সে কিন্তু এরকম যখন দেখবে যে সে প্রতিরোধের মুখ হিসেবে যাদেরকে চেনে, সেই রকম নারীদেরকে যখন সমানে অনলাইনে অপদস্থ করা হয়, তার আগ্রহে কিন্তু ভাটা পড়ে। এবং তারপরও যদি সে মানে সাহস করে মানে এগিয়েও আসে, আমার অভিজ্ঞতা থেকেও যদি বলি, একজন কন্যা সন্তানের যতদিন তিনি তার বাবার মানে সাথে থাকেন এবং তারপরে যখন স্বামীর সংসারে যান, একজন নারীর জন্য মাহিনের অভিজ্ঞতাতেও কিছুটা যে নারীর সম্মান এবং নারীর নিরাপত্তা, এটি কিন্তু একটা পরিবারের সবচেয়ে বেশি কনসার্নিং জায়গা। এবং দেখা যায় যে নারীর সম্মানে আঘাত লাগলে পরিবারের সদস্যরা মানে নিজেরা আঘাত পেলে সহ্য করতে পারেন। মাহিন বলল পরিবারের নারীরা অপদস্থ হলে কিন্তু তারা নিতে পারেন না। তো তার কারণে দেখা যায় পরিবারের কিন্তু নিরুৎসাহই, মানে তারা ঝামেলার মধ্যে যেতে চান না। তো এই যে ধরেন যে একজনকে আপনি অসম্মান করছেন, একজনকে আপনি নোংরা আক্রমণ করছেন, কিন্তু তার ফলে যে আপনি পুরা একটা কমিউনিটিকে আপনি আসলে একটু একটু করে কর্নার করেছেন, এবং তার ফলাফলই তো আমরা দেখেছি দেশে আইন শৃঙ্খলার যে এত বাজে অবস্থা। যারা হচ্ছে পরাজিত শক্তি, তারা কি বসেছিল 1 বছর ধরে? তারা তো নারীদেরকে রেপের হুমকি থেকে শুরু করে এমন কোনো হ্যারাসমেন্ট নেই যা করে নাই। এবং দেশের আপনি যদি
যদি মানে ধর্ষণ কিংবা এখন পারিবারিক যেই স্বামীর হাতে স্ত্রী খুন হয়ে যাচ্ছে, এই যে অস্থিরতাগুলো দেখেন, তো আমার মনে হয় যে আসলে মানে এটা আমার মনে হয় যে একটা অর্গানাইজড ক্রাইম, এবং এটাকে ক্রাইম হিসাবে অ্যাড্রেস করে আসলে এর বিচারের আওতায় এগুলোকে আনা দরকার। তো এখন আপনি যেটা বলছিলেন, ইমি যেটা বলছিলেন, তো আপনারা তো জুলাই আন্দোলনে সবাই ছিলেন, জুলাই আন্দোলন, জুলাই গণঅভ্যুত্থানে আপনারা তো নেতৃত্ব দিয়েছেন, নেতৃত্বের পর্যায়ে ছিলেন, তো আপনারা কি অসহায় হয়ে পড়ছেন এই সাইবার বুলিং বলেন, গুজববাজ বলেন, কিন্তু আপনাদের কথা আবার মনে হচ্ছে যে গুজবটা কি বাইরে থেকে আসছে, না আপনারা পরস্পরের বিরুদ্ধেই পরস্পর গুজব ছড়াচ্ছেন? যদি বলতেন মাহিন। না, এখানে আসলে সবচেয়ে বড় প্রশ্নের জায়গা হলো যে এটার অথরিটি কে? এটার অথরিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমি চিন্তা করি, সেই এরিয়ায় অথরিটি হিসাবে কিন্তু প্রশাসন আছে, তো প্রশাসনেরই কিন্তু দায়িত্ব। আমি শুধু একটা উদাহরণ দেব, যেমন 5 আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সবচাইতে বড় কনসার্নের জায়গা ছিল যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রবেশ বা তাদের জেনারেলাইজ হওয়া। সেই জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমার ব্যক্তিগতভাবে অনেকবার বৈঠক হয়েছে, তাদের সাথে কথা হয়েছে। তারা দেখছি, দেখব, করব, একটু ধৈর্য ধরো, এরকম করতে করতে দেখা গেল 2-3 মাস হয়ে গেছে। ইতোমধ্যে হলগুলোতে ছাত্রলীগের বিভিন্ন যারা পোস্টেড কিংবা নন পোস্টেড যারা আক্রমণের সাথে ছিল, তারা জেনারেলাইজ হওয়ার চেষ্টা করছে। তারা হলেও 2-1 বার তাদেরকে দেখা গেছে। প্রার্থী হয়েছে নাকি একজন? এখন প্রার্থী হয়েছিল, সেগুলো নিয়েও অভিযোগ হয়েছে, সেগুলো আমি পরে রাখছি। আমি জাস্ট আমার কনসার্নের জায়গা জানাচ্ছি। তো সেই সময় আমার বাধ্য হয়ে আমি মাহিন সরকার গিয়ে তাদের তালিকা ধরে ধরে হামলাকারীদের মামলা করা হয়। এই দায়িত্ব কি আমার ছিল? এই দায়িত্ব ছিল প্রশাসনের। সেম এখানে সাইবার বুলিং যে হচ্ছে, সেটার দায়িত্ব আসলে কার? সেটা ঠেকানোর দায়িত্ব কার? এটা কি আমার ব্যক্তি মাহিন সরকারের? আমি তো অথরিটি না, আমি তো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর না, প্রক্টর না। তাহলে তারা যেখানে দায়িত্ব পালন করছে, তাদের জায়গা থেকে কিভাবে আমাদেরকে প্রোটেকশন দেবে, আমাদের নারীদেরকে বিশেষত তারা কিভাবে প্রোটেক্টেড ফিল করাবে, এটা আসলে তাদের ইস্যু। এখন আমরা তখন অথরিটির জায়গায় মিনিমাম দাবিটুকু করতে পারবো যদি আমাদের মধ্যে এখানে 3 জন আছে, কেউ না কেউ তো হয়তো প্রত্যাশা করি যে নির্বাচিত হবে। তো আমি যদি নির্বাচিত হই, সেক্ষেত্রে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাব। তার আগে আমার মনে হয় না এই প্রশ্ন আমার ফেস করা উচিত। দায়িত্বটা কার ইমি? এই যে সাইবার বুলিং বলেন, গুজব বলেন, ফেক বলেন, ডিপ ফেক বলেন, তো এইটা কে ঠেকাবে? মানে যারা তো নির্বাচনে আছে, এটা কি তার বাইরে থেকে আসছে এগুলো? আপনার কি মনে হয়? দায়িত্ব অবশ্যই, ধরেন যে আপনি বৃহত্তর অর্থে যদি রাষ্ট্রের কথা বলেন, একটা সরকার কাঠামো ব্যবস্থা আছে এবং বিশ্ববিদ্যালয়ের একটা প্রশাসন আছে, যৌন নিপীড়ন বিরোধী একটা সেলও কিন্তু আছে, যদিও সেটি কার্যকর না। এখন কার্যকর না কেন, সেটার জন্য তো সবার আগে ধরার দরকার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। এবং মানে আমি নিজে ভিকটিম, SM হলে ফরিদের উপর হামলা করার পরে আমরা যখন প্রতিবাদ জানাতে যাই, যে নেতৃত্ব দিয়ে আমাদের উপর মেয়েদেরকে লাঞ্ছিত করে, মেয়েদের গায়েও হাত তোলা হয়েছিল, শুধু রিং নিক্ষেপ করা হয়নি, হাতও তোলা হয়েছিল। ছেলেদের কথা তো বাদই দিলাম, ঝাঁঝরা করে ফেলছিল পিটায়। তো সেই রকম মানে মানুষজন হচ্ছে এখন প্রার্থিতাও করতেছে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যদি স্পেসিফিক ভাবেই বলি, জুলিয়া সিজার তালুকদার তৎকালীন হচ্ছে SM হল ছাত্র সংসদের GS ছিল, এবং সে এবং তৎকালীন যে VP ছিল তারা নেতৃত্ব দিয়ে, ছাত্রলীগের যে তৎকালীন প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল হলে, তারা নেতৃত্ব দিয়ে তো এগুলো করেছে। এবং তারা যে পলাশিতে তাদের যে চাঁদাবাজি কিংবা বুয়েটের সাথে 2 দিন পর পর ঝামেলা করে, এমনকি জহুয়ালের পোলাপানের সাথেও মারামারি করতো। তারপরে হচ্ছে আপনার এহসান নামের একটা ছেলে, সম্ভবত দুর্যোগ ব্যবস্থাপনা ডিপার্টমেন্টে ছিল, ছেলেটা কিন্তু ডিপার্টমেন্টে ফার্স্ট ছিল, ওর অনার্স শেষ করতে পারে নাই, জাস্ট একটা ক্যালকুলেটরের জন্য ওর 1 চোখ নষ্ট করে দিয়েছিল। তো এই যে মানে ধরেন যে এত মানে কি বলবো, এত সাহস বা এত প্রশ্রয় এটা পেয়েছে তো বিশ্ববিদ্যালয়ের এরকম একটা কি বলবো যে একটা ধ্বজভঙ্গ আচরণ করার জন্য। আসলেই কি তাই? যদি বলতেন শেখ তানভীর বারী, আপনি যদি বলতেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যে নামে উনি অভিহিত করলেন, অবস্থা কি তাই? এবং ভিসির বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেটি কি আপনার ওনার প্যানেল থেকে মেঘ মল্লার বসু অভিযোগ তুলেছেন যে ভিসি তো একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের অনুগত হয়ে কাজ করছেন। তার একটি বক্তব্য আবার একটি সংশয় সৃষ্টি হয়েছে যে নির্বাচন আদৌ হবে কিনা। আসলে দেখুন, আপনার এই যেহেতু একটি নির্বাচন চলছে, নির্বাচন আমরা কি দেখাতে পারবো একটু বক্তব্যটা?
আচ্ছা, একটু বক্তব্যটা দেখে নিই। জি, আমরা তো অতীত থেকে বহুদিন ধরে দেখতেছি যে ছাত্র শিবিরের সাথে তাদের এক ধরনের একটা এক ধরনের একটা খুব ক্লোজ সম্বন্ধ আছে। যখন কিনা সাদিক কায়েম ছাত্র শিবিরের সভাপতি হিসেবে রিভিলড হন নাই, তার আগে আমরা দেখছি যে তিনি ভিসিকে প্রোটোকল দিয়ে বেড়াচ্ছেন। আর আপনারা কিন্তু এই গুপ্ত সংগঠন নিয়েও বহুত কাজ করেছেন, আপনারা অভিযোগ করেছেন। আমি বলেই রাখি যে শিবিরের একজন প্রার্থীকে আমরা চেয়েছিলাম, এই সাদিক কায়েমকেই। উনি আমাকে বলেছেন যে নির্বাচনের আগে উনি কোনো টক শোতে আসবেন না, দেখি কোথাও যান কিনা, সেটা আমার অপেক্ষা আছে। ওনার জিএস প্রার্থী যাচ্ছেন আমি দেখছি। বলেন, এর মেঘমল্লার বসুর যে বক্তব্য, আপনাদের যে অভিযোগ, আপনারা কিন্তু বলছেন গুপ্ত সংগঠন, সব মিলিয়ে ভিসির ব্যাপারে আপনাদের যে তীর, সেটি আসলে কি? না, আসলে দেখুন, আমাদের এই নির্বাচনকালীন সময় একটি বিষয় হচ্ছে, সেটি হলো আজকে বিকালেও কিন্তু এই নির্বাচন আচরণবিধি সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল নামে একটি প্যানেল। তারা আজকে বিকেলে টিএসসি অডিটোরিয়ামে একটি কনসার্টের আয়োজন করেছে। গতকালকে বিকেলে তার একটি স্ট্যান্ড আপ কমেডি শোর আয়োজন করেছিল, যেখানে সেই প্যানেলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আয়োজনটি করছে এবং সেখানে পূর্ণ প্যানেল অংশগ্রহণ করে এক ধরনের প্রচারণায় অংশ নিচ্ছে। আমরা আজকে দুপুরেও প্রেস ব্রিফিংয়ে কিন্তু এই বিষয়টি তুলে ধরেছি। এমনকি আপনি যখন এটা তুলে ধরেন, আমার একটু আপনাকে হস্তক্ষেপ করতে হয় একটু। সেটা হচ্ছে, আজকে আপনাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। আপনাদের প্রার্থী আবিদুল ইসলাম, যিনি আপনার ভিপি প্রার্থী, তিনি রিডিং রুমে প্রবেশ করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, যেটি আচরণবিধির লঙ্ঘন। অলরেডি অভিযোগ এসছে, নাম্বার 1। আমরা একটু দেখবো নাকি ভিডিওটা? এর আগের আর একটা অভিযোগ রয়েছে, আপনারা তো অভিযোগ করছেন, এখন আপনাদের বিরুদ্ধে অভিযোগ দেখেন। আমরা দেখছি ছাত্রদল একজন প্রার্থী তানভীর হামিম, তিনি হচ্ছে সুস্পষ্ট যে বিধিবিধান আছে আচরণবিধি, তিনি সেটা লঙ্ঘন করেছেন। তিনি সেখানে 30 জন মেম্বার নিয়ে তিনি সেখানে গেছেন, মুহুর্মুর করে তারা দিয়ে আতঙ্কিত পরিবেশ তৈরি করেছেন। এটা কিন্তু আগের অভিযোগ। এবং সর্বশেষ আপনাদের ভিপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ। এটা ছিল হল সংসদের জন্য মিছিল সহকারে 40-50 জন স্লোগান দিয়ে। জি, আসলে দেখুন, এই বিষয়টি আমরা যখন মনোনয়নপত্র জমা দিয়েছি আজ থেকে প্রায় 5-6 দিন পূর্বে, এই বিষয়টি গত 6 দিন ধরেই তারা প্রেস ব্রিফিংয়ে বারংবার বলছে। আমার মনে হয় এগুলো জাস্ট একজন প্রার্থীকে আপনি বললেন। আমি আপনাকে শুধু ওটা দিয়ে বলছি না, আপনি ধরেন আজকের ঘটনা আমি একে বলছি। তো ওই বিষয়টি বারংবার বলেছি এবং চিফ রিটার্নিং অফিসার নিজেও বলেছেন যে কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন সেখানে হয়নি। কেন হয়নি? কারণ চিফ রিটার্নিং অফিসারের রুমে মাত্র 5 জনই কিন্তু গিয়েছিল এবং সেখানে কোনো স্লোগান হয়নি। এটা তারা যেটা বলছে সেটা বাইরে, এবং সেটাকে আমরা শিক্ষার্থীদের উচ্ছ্বাস বলে অভিহিত করেছি। এবং আপনি যেটা বললেন, একটি রিডিং রুমের চিত্র আপনি দেখাচ্ছেন, আমার কাছে আছে এবং আমরা দেখলাম। সেই রিডিং রুমে আমাদের কিন্তু কোনো আনুষ্ঠানিক প্রচারণা এখনো শুরু হয়নি। তো উনি যে প্রচারণা করছেন, আপনারা এটা প্রচারণা হিসেবে অভিহিত করছেন, কিন্তু উনি প্রচারণা না, উনি ওই রিডিং রুমের সামনে থেকে যাচ্ছিলেন, তখন উনি ওইখানে কুশল বিনিময় করেছেন রিডিং রুমে। কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে 26 তারিখ থেকে, অর্থাৎ 25 তারিখের পরবর্তী সময় থেকে। সুতরাং আচরণবিধি যদি লঙ্ঘন হয়েও থাকে, আমার মনে হয় যে এই বিষয়ে আপনার যারা চিফ রিটার্নিং অফিসার রয়েছে তাদের ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমি যে বিষয়টিতে আসতে চাই সেটি হলো, আজকে বিকালে একটি সমাবেশের মতন আয়োজন করে কনসার্টের আয়োজন করা হয়েছে, গতকালকে স্ট্যান্ড আপ কমেডি শোর আয়োজন করা হয়েছে। আমি সরাসরি যখন প্রেস ব্রিফিং করলাম, এর পরবর্তীতে আমি চিফ রিটার্নিং অফিসারকে ফোন দিলাম। তিনি বললেন, বাবা আমি এখনই পাঠাচ্ছি ওখানে, ওটা বন্ধ হয়ে যাবে। আধা ঘন্টা পর আবার ফোন দিলাম, উনি বললো যে আমি ফোন দিয়েছি, কেউ ফোন ধরছে না। অর্থাৎ এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের, আমরা ছাত্র সংগঠন হিসেবে এখানে প্রতিযোগিতা আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে, স্বাভাবিকত একে অপরের উপর দোষারোপ করে থাকে, এটা প্রতিযোগিতার একটি অংশ বা একটি অলংকারিক অর্থে অনেক সময় হয়ে থাকে। কিন্তু এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন বলছে যে বাবা ফোন ধরছে না বা লোক পাঠাচ্ছি বন্ধ হচ্ছে, ততক্ষণে কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে গেছে। সুতরাং এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এড়িয়ে যাওয়া বা ডাকসুকে শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতায় রূপান্তর করা, আমরা কিন্তু এটি চাইনি। আমরা এজন্যই বলেছিলাম যে ডাকসু নির্বাচনের পূর্বে জাতীয় নির্বাচনে যেমন একটি ঐক্যমত কমিশন গঠন হয়েছে, যেখানে ওপেন ডিবেট হয়েছে সংবিধান সংস্কারের জন্য, ঠিক একইভাবে আমাদের কিন্তু সংবিধান সংস্কারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল স্টেককে রেখেছিল, কিন্তু সেটি হয়েছে অপ্রকাশ্য, অর্থাৎ 1-to-1 বাইরে এটা আসেনি। আমরা চেয়েছিলাম যে আমাদের যদি একটি ঐক্যমত কমিশন বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করতো, সেইখানে কিন্তু আমরা একটি ওপেন ডিবেটের যদি আয়োজন হতো সকল স্টেকের মাঝে, তাহলে কিন্তু শিক্ষার্থীদের যে চাওয়া সেটা সংবিধানে, এখন তো ইলেকশনের দিকে আমরা যাচ্ছি, সেটা আমরা শুনবো। মাহিন বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন। আমি বলতে চাচ্ছিলাম যে আসলে এই যে আজকে রিডিং রুমে যে প্রচারণা, এটি আসলে শিক্ষার্থীরা কিন্তু ভালোভাবে নেয়নি। এবং রিডিং রুমে প্রচারণার বিষয়টি কিন্তু তানভীর হামিম জিএস প্রার্থী হিসেবে যিনি জাতীয়তাবাদী ছাত্র দল থেকে মনোনীত, তো তিনি কিন্তু একরকম স্বীকার করে নিয়েছেন যে রিডিং রুমে প্রচারণা হয়েছে এবং সেটি এক ধরনের কুশলাদি বিনিময় করেছে। আসলে এটি তো প্রচারণাই, কুশলাদি বিনিময়ের জন্য কেউ রিডিং রুমে যায়? আমি আসলে এটা জানি না। আপনি ধরেন আমি একটা রিডিং রুমের সামনে দিয়ে যাচ্ছি, আমার যদি পরিচিত কাউকে দেখি, আমি সেখানে কথা বলবো না?
রিডিং কথা রুমের বলাটাই ভেতরে স্বাভাবিক। আসলে কেউ কখনো কথা বলে না, আমি যতটুকু জানি। আমি সেই সেকেন্ড ইয়ার থেকে রিডিং রুমে এবং কেন্দ্রীয় গ্রন্থাগারে আমি পড়াশোনা করি, সেখানে কেউ কথা বলে না আমি যতটুকু জানি। তো এখানে শেখ তানভীর বারী হামিম আরেকটি কথা বললেন যে স্বাভাবিকভাবেই অভিযোগ করে থাকি। আমি যদি অভিযোগ করার সুযোগ না দেই তাহলে আমার বিরুদ্ধে কে অভিযোগ করে? মিথ্যা অভিযোগ করে তো কেউ কুলে উঠতে পারবে না, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অতটাও বোকা মিথ্যা না। অভিযোগ তো বরাবর প্রতিদিনই হচ্ছে, অভিযোগ তো সকল ধরনের হচ্ছে। শিবিরকে আপনারা অভিযোগ করছেন, আমরা শিবিরকে অভিযোগ করছি, শিবির আমাদের অভিযোগ করছে। অনেক সময় আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি ছাত্রলীগের সাদ্দামের বেশে এসেছি। আমরা ছিলাম ফ্যাসিবাদ বিরোধী সব থেকে বড় শক্তি, আমরা নাকি এখন সাদ্দামের বেশে এসেছি। এটাও তো অনেকে বলছে। আপনাদের ছাত্রলীগকে পুনর্বাসিত করার তো অভিযোগ উঠছে। এখানে ছাত্রলীগকে যদি কেউ পুনর্বাসিত করে থাকে সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বপ্রথম করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 5ই আগস্টের পরে রাজনীতিকরণ করেছে ওই সংগঠনটিকে, ওই সংগঠনকে রাজনীতিকরণ করে ওই সংগঠনে যত রকম বাস দেওয়ার দিয়ে ছেড়ে দিয়েছে। এখন তারা নতুন একটি গণতান্ত্রিক ছাত্র সংসদ করেছে, সেখানে অধিকাংশই কিন্তু আপনার ছাত্রলীগের সাবেক কর্মী। তাই নাকি? আপনি তো ধরেন গণতান্ত্রিক ছাত্র সংসদ নিয়ে আমি আসলে কোনো মন্তব্য করার এখতিয়ার রাখি না, আমি এটাই ক্লিয়ার করতে চাই। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে বলার এখতিয়ার রাখি, যেহেতু আমি সেখানে ছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো ছাত্রলীগকে কখনোই পুনর্বাসন করেনি। বিভিন্ন সময় দেখা গেছে। এখন আমি এই বিষয়টা আসলে অভিযোগ কিভাবে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় হলে যারা ছিল, বিশেষত আমি সহ আরো যারা আন্দোলনে যুক্ত হয়েছিল, প্রত্যেক শিক্ষার্থীর মানে একজনও আপনি বাদ দিতে পারবেন না। হলে যারা থাকতো প্রত্যেক শিক্ষার্থীর ওয়ালে, ফেসবুক পোস্টে, একেবারে বিগত 5 আগস্টের পূর্বে যারা হলে থাকতো সবাই মোটামুটি বিভিন্ন ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে যাওয়া, তাদের হয়ে পোস্ট দেওয়া এরকম আছে। কারণ ছাত্রলীগ নির্দেশনা দিত যে এই পোস্টগুলো দিতে হবে, এটার মাধ্যমে প্রচার করতে হবে। তো এটার মাধ্যমে যদি কাউকে আপনি ছাত্রলীগ বলেন তাহলে আসলে কিছু বলার নাই। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটিগুলো হয়েছিল একদম পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে তারপর যারা প্রকৃত আন্দোলনকারী, আমরা একটু ইমির কাছ থেকে শুনে আসলে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে, এটি আমার কাছে স্পষ্ট, দায় কেউ নিচ্ছে না। আপনার কি ওপিনিয়ন, পুনর্বাসিত হচ্ছে ছাত্রলীগ ক্যাম্পাসে? ছাত্রলীগ যে ক্যাম্পাসে পুনর্বাসিত হচ্ছে এটা তো আসলে খুব খালি চোখেই দৃশ্যমান, এটি একটা ব্যাপার। এবং ছাত্রলীগ ব্যাপারে যখন কথা হয় 3টা ব্যাপার, একটা পয়েন্ট বলেছি, আরেকটা ব্যাপার হচ্ছে দীর্ঘদিন ধরে যারা নানান রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে অ্যাড্রেস করা এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা কিন্তু খুব বেশি জটিল কিছু ছিল না। কিন্তু এমন ব্যাপার হয়েছে যে তারা হয়তো অনেক টাকা পয়সার মালিক হয়ে গিয়েছে কিংবা তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং, এই কারণে অনেককেই আসলে আমরা মানে আক্রান্ত হতে দেখিনি। কিন্তু সবচেয়ে কনসার্নের জায়গা যেটা, ধরেন যে যাদের ব্যাকআপ নেই বা যারা ধরেন যে কোনো একটা সদস্য কিংবা সহসভাপতি পদটা ডাকসুর জন্য ইম্পর্টেন্ট হলো, ছাত্রলীগের জন্য না। তো মানে উদাহরণ দিলাম। তো এরকম অনেক মানে তুচ্ছ পদাধারী হওয়ার কারণে যার কোনো ব্যাকআপ নাই কিংবা যে আসলে খুব বেশি মানে ক্ষতির কারণ ছিল না ছাত্রছাত্রীর জন্য, এইরকম মানে ছাত্রলীগের অনেককে কিন্তু হ্যারাস করা হয়েছে, তাদেরকে দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী করে রাখা হচ্ছে। এবং ছাত্রলীগের প্রকৃত সন্ত্রাসী যদি আপনি শতাংশের হিসাবটা বলেন, 10% সন্ত্রাসীও কি আসলে গ্রেফতার হয়েছে বা তাদের বিচার হয়েছে? কিন্তু যাদেরকে হ্যারাস করা হচ্ছে তাদেরও আসলে ভূমিকা কতটুকু সেটা নিয়েও প্রশ্নের একটা জায়গা তুলে দেওয়া। এবং আমার সবচেয়ে মানে একটু আপনাকে আটকে, আপনি বলছেন যে ছাত্রলীগের যারা নিরীহ ছিল, যারা কাউকে কোনো ধরনের আঘাত করেনি, তাদেরকে এক ধরনের আপনি অ্যামনেস্টি দিতে চাচ্ছেন? অ্যামনেস্টি দিতে চাচ্ছি না, আমি এক ধরনের দায় মুক্তি দিতে চাচ্ছি। আমি দায় মুক্তি দিতে চাচ্ছি না, দায় মুক্তি দেওয়ার তো প্রশ্নই আসে না। কারণ ধরেন যে যখন আমি একটা অন্যায়ের প্রতিবাদ করব না, সেটা তো পরোক্ষভাবে সে অন্যায় সম্মতি উৎপাদন করে। সম্মতি উৎপাদনের কখনোই কোনো মানে কি বলবো যে অ্যামনেস্টি হয় না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি তুলনামূলক একটা জায়গায় যান তাহলে হচ্ছে যে কম ক্ষতিকর বা যে হার্মলেস তাকে কেন আপনি হচ্ছে কি বলবো যে স্কেপগোট বানাবেন? আমার পয়েন্ট হচ্ছে এটা। জি, আমরা শুনবো দর্শক, আমরা এই বিষয়ে আরো শুনবো। তার আগে ফ্যাক্ট চেক একটা বিরতি নিয়ে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আপনাদের সঙ্গে আছি আমি হারুন রশিদ। আমাদের সঙ্গে আরও রয়েছেন শেখ তাসনিম আফরোজ ইমি, রয়েছেন শেখ তানভীর বারী হামিম, রয়েছেন মাহিন সরকার। আমরা আলোচনায় ছিলাম ইমির সঙ্গে। আলোচনায় যাওয়ার আগে যদিও তার জন্য বিব্রতকর হবে, তবু ভিডিওটা একটু দেখে নেই। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আমার ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন, কৃতজ্ঞতা বশত হলেও তাকে ডাকসুর আজীবন সদস্য ঘোষণা করা। জি,
তো এর আগেই বলছিলেন আপনি যারা একটু কম, একটু সফট ছাত্রলীগের প্রতি, আমি ধরেন আমরা অনেক সময় বলি না যে আগে উনি কুসুম কুসুম সরকারের সমালোচনা করতেন, কয়েকজনের ব্যাপারে কথা হচ্ছে, তেমনি সফট ছাত্রলীগ অথবা ভালো আওয়ামী লীগ এই ধরনের পদবাচ্য বা রেটরিক তৈরি হচ্ছে। এখন আপনি এই জায়গা থেকে কিভাবে উত্তরণ ঘটলো? এই যে শেখ হাসিনা, আপনি তো 19 সালে যখন ডাকসুর মানে শামসুন্নাহরের ভিপি ছিলেন, তখন তো শেখ হাসিনাকে আজীবনের সদস্য পদ দেওয়ার প্রস্তাব করেছিলেন ডাকসুতে। আমি করিনি, ছাত্রলীগ প্যানেল করেছিল। তা আপনি এখানে কি বলছিলেন? ছাত্রলীগ প্যানেল যখন এই প্রস্তাবটি দেয় তখন স্বাভাবিকভাবে এটি নিয়ে একটি মানে তখন মিডিয়ায় এটি আলোচনা হয়, তো ওখানে জাস্ট আমার মতামত চাওয়া হয়েছিল, আমি আমার মতামত দিয়েছিলাম। সেই মতামতের প্রেক্ষাপট যদি এখন জানতে চান সেটা বলতে পারি। জি, প্রেক্ষাপটটা হচ্ছে আমরা 30 বছর পরে একটা ডাকসু পেয়েছিলাম এবং সেটা ধরেন যে আমার হলে যদি আমি 100% নির্বাচনটা সুষ্ঠু না করতে পারতাম, পুরা ছাত্রলীগের প্যানেল শুদ্ধ হারায় আমি 9 জন কিন্তু নেতৃত্ব দিয়ে জিতাতে পারতাম না, অ্যাটলিস্ট আমার হলে। বাকিরা পারে না, এটা তাদের ব্যর্থতা, যদিও প্রশাসনের ব্যর্থতা, কিন্তু আমাদের মতো এই কারেজটা আসলে কতজন দেখিয়েছিল কি গেল। এখন কথা হচ্ছে 30 বছর পরে একটি ডাকসু আমরা পেলাম, কিংবা সেখানে ধরেন যে ছাত্রলীগের প্রতিকূলে একটি জয় লাভ করা, এবং সেই সময় একটা ধরেন যে আমাদের নিরাপত্তা এবং আমাদের টিকে থাকার যে ব্যাপারটা, প্রশ্নটা আমাদের পাশে কিন্তু খুব কম মানুষই ছিল। তো আমাদের যেই মানে সার্ভাইভাল মেকানিজমটা, এবং তার চেয়ে বড় কথা শেখ হাসিনা ডাকসুর আজীবন সদস্য থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা আসলে ডাকসুর কি কিছু যায় এসেছে, বা তাতে কি আসলে কোনো কিছু চেঞ্জ হয়েছে? কিছু চেঞ্জও হয়নি, কোনো লাভও হয়নি, একটা গেল পয়েন্ট। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি একটা উদাহরণস্বরূপই বলি, আমাদের হলের 20 তলা একটা ভবনের অনুমোদন 19 সালেই কিন্তু হয়েছিল, এবং সেটি 3 বার একনেকে অনুমোদন হবার পরেও কার্যক্রম আটকে দেওয়া হয়। আমার প্রতিকূলতাটা বোঝার জন্য আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম। আমার মানে আমরা কাজ করেছি, কিন্তু এর চেয়ে অনেক বেশি কাজ করতে পারতাম যদি এই প্রতিকূলতাগুলো আমাদের ফেস না করতে হতো। এবং মানে 2025 সালে এসে আপনি যদি 2019 সালে বাস্তবতা মানে মেলাতে যান, হবে না কিন্তু। এবং মানে এই যে সফট ছাত্রলীগার বা সফট আওয়ামী লীগার যেগুলো আমাকে অলরেডি বলা শুরু হয়েছে, 19 সালে কিন্তু মানে যারা ছাত্রলীগ থেকে 2 দিন আগে পদত্যাগ করে কিংবা হচ্ছে মানে ভিসিকে প্রোটোকল দিয়ে, এর আগে ছাত্রলীগ নেতাদেরকে প্রোটোকল দিয়ে বিশাল বড় নেতা হয়েছে, ইমি কিন্তু ওরকম কেউ ছিল না। আমাকে ডিবি কিন্তু সেই 18 সালে তুলে নিয়ে গিয়েছিল, এবং আমার ব্যাপারে কোনো মানে কোনো মামলা বা অভিযোগ কিচ্ছু দেয়নি, কিন্তু আমাকে হলে পর্যন্ত আসতে দেয়নি। তো এই জিনিসগুলো কিন্তু আমার ফেস করতে হয়েছে। যারা সুবিধাভোগী তারা এখন এগুলো ব্লেম দিতে পারে না। 24-এর পর 25, 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা তো পালিয়ে গেছেন, এখন কিভাবে দেখেন তাকে আপনি? আসলে এই জিনিসটা 24-এই মীমাংসিত। যখন আমরা এক দফা দাবি মানে চাই, ঘোষণা করি এবং সেটার জন্য মাঠে আন্দোলন করি, তারপরে আসলে 1 বছর পরে এটি তো অপ্রাসঙ্গিক বলবো আমি, কারণ 1 দফার পরে আর আসলে কিছু বলার থাকে ওখানে তো ফুল স্টপ হয়ে যায়। মানে তারপর কি চান আপনি? তিনি কি তার ব্যাপারে আপনার কোনো অবস্থান বলতে মানে যেহেতু তার ক্ষমতায় থাকাকালীন এতগুলো জীবন চলে গিয়েছে, এতগুলো নিষ্পাপ জীবন, এবং পুরো যদি 17 বছরে যতগুলো বিচার বহির্ভূত হত্যা, খুন হয়েছে, নির্যাতন হয়েছে, যেগুলো ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে, তিনি তো রাষ্ট্র ক্ষমতা থেকে দায় এড়াতে পারেন না কোনোভাবে। তো আমি চাই একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার। তো জি, বলতে চাচ্ছিলেন তানভীর বারী, এই সফট আওয়ামী লীগ আর আসলে ছাত্রলীগ কুসুম কুসুম সরকারের সমালোচনা, বা তখন ওটা আমার সবার স্বার্থে করেছি, এখন না, কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? আসলে ফ্যাসিবাদের প্রেম ভোলা খুব কঠিন, কেননা যারা 19 সালে যখন ইমিয়াপা বলেছে যে হাসিনাকে আজীবন ডাকসু সদস্য হিসেবে দেখতে চায়, তার আগে শাপলা চত্বর ট্র্যাজেডি ঘটেছে, 14 সালে একটি বানোয়াট নির্বাচন হয়েছে, 18 সালে একটি বানোয়াট ফ্যাব্রিকেটেড ইলেকশন বাংলাদেশে হয়েছে, এবং বাংলাদেশের মানুষ তখন কিন্তু লাল কার্ড দেখিয়ে দিয়েছে শেখ হাসিনাকে। তারপরেও দাঁড়িয়ে যারা নিজেদের ভিপিশিপ ধরে রাখার জন্য একটি প্রশ্নবিদ্ধ ডাকসুকে লেজিটিমাইজ করার জন্য যারা শেখ হাসিনাকে আজীবন সদস্য রাখতে চেয়েছে, তারা তো আমি বলবো কি ফ্যাসিবাদের প্রেম তারা ভুলতে পারছে না বলে এখনো বলছে ছাত্রলীগের অনেক সফট ছাত্রলীগ এখনো জেলে আছে। আপনি দেখেন ওই যে ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ, আপনি দেখেছেন যে সাবেক ছাত্রলীগ নেতা ফজলু
ফজলুর রহমান আজকে বিএনপিতে এসেছে, বিএনপি অনেক 2-3 বার বিএনপির পক্ষ থেকেও তিনি এমপি হয়েছে, আগে আওয়ামী লীগ এমপি ছিল, তিনি আজকে এই 5ই আগস্টকে কিন্তু ছোট করেছে। তিনি বলেছে এটি কালো শক্তি, আমাদের হোক, কিন্তু তিনি ওয়ান্স আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ, তিনি তার চরিত্রের মাধ্যমে সেটা প্রমাণ দিচ্ছে। বুঝলেন নাকি? অবশ্যই, আমরা তো যত দিন যাচ্ছে তত বুঝছি। এই যে আগে যদি বুঝতাম, আমি তো বুঝতে পারিনি যে ইমি আপা আজকে বলছে যে সফট ছাত্রলীগ যারা, তাদের বিচার আওতায় হচ্ছে, এটা ভুল হচ্ছে। প্রকৃত ছাত্রলীগ যারা একবারও বলি নাই, আমি প্রেক্ষাপট ব্যাখ্যা করেছি। ঠিক এরকম এই ফজলুর মতো লোকেরাও কিন্তু এখন দেখেন এই 5ই আগস্টকে, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে ছোট করছে। হতে পারে সে বিএনপির সাথে সংযুক্ত, আমি বিএনপিকে ধন্যবাদ জানাই যে ইতিমধ্যে তাকে শোকজ করা হয়েছে এবং আমি আশা করবো তাকে বহিষ্কার পর্যন্ত করা হবে। আচ্ছা, একটি প্রশ্ন আপনাকে করতে চাই। 2019 সালের ইলেকশনে মানে জেনারেল স্টুডেন্টরা, ইমির মতো প্রার্থীরা তারা বেরিয়েছে, ছাত্র দলের অত করুণ অবস্থা ছিল কেন? মানে তারা কেন এটা দিনে আলোর মতন পরিষ্কার যে একটি ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সেই ভোট করাইছে এবং ওই নির্বাচনকে লেজিটিমাইজ করার জন্য ভিপি নূরকেও ওই প্রশ্নবিদ্ধ নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনার ভিপি দেওয়া হয়েছিল। আপনি মনে করেন না এটা স্টুডেন্টের ভোটেই তিনি ভিপি হয়েছেন? হ্যাঁ, বাস্তবতা ছিল। ভিপি নূর সেই সময় যেহেতু ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল, সুতরাং তার নির্বাচিত হওয়ার কথাই ছিল। সুতরাং শুধু ভিপি নূর না, এরকম আরো অনেকেরই নির্বাচিত হওয়ার কথা ছিল। কিন্তু আমার মনে হয় যে ওই সময়ের যে প্রশ্নবিদ্ধ নির্বাচন, সেই প্রশ্নবিদ্ধ নির্বাচনটিকে লেজিটিমাইজ করার জন্যই কিন্তু ভিপি নূরকে সেখানে ভিপি হিসেবে তৈরি করা হয়েছিল। মাহিন সরকার। জি, আসলে এখানে আমি দুইজনেরই কিছু জায়গায় বিরোধিতা করব। এখানে সর্বপ্রথম আসে ইমি আপুর কথা। ইমি আপু কিন্তু বলেছেন যে বিভিন্ন হার্মলেস ছাত্রলীগ। আসলে হার্মলেস ছাত্রলীগ বলতে আমি 2টা উদাহরণ দেব। 2 দিন আগের ঘটনা, আমার কাছে আমাদেরই এক পরিচিত, গণ অভ্যুত্থানের পরিচিত একজন ছোট ভাই, তিনি আমাকে এসে বললেন যে এই ছেলেকে হলো তার বাসায় পুলিশ গিয়েছে, তো তার নামে তো মামলা নেই, তো পুলিশ তার বাসায় গিয়েছে। আমি যে মামলাটি করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ হয়ে, নিজে বাদী হয়ে, সেখানে তাকে হলো পুলিশ তার বাসায় গিয়েছে। তো সেই জায়গা থেকে আমি পরবর্তীতে পুলিশকে, যিনি আইও আছে আমার মামলা, তো তাকে আমি জানালাম। তো তারপর তিনি ওই ছেলে আমার নিজের কাছেও এসেছে, তো তার হামলার ছবি আমার কাছে পাঠিয়ে দিয়েছে যে 15 জুলাই তারিখে সে হামলা করছে। তো এ হলো সফট ছাত্রলীগ। আরেকজন সফট ছাত্রলীগের কথা বলি, নাম মঈন হাসান সাজিদ, বাসা বগুড়া, উপপ্রশিক্ষণ সম্পাদক, আরবি বিভাগ, সূর্য সেন হল ছাত্রলীগ। তো হঠাৎ করে 10 জুন সকালে আমার কাছে মোটামুটি একটানা 10 থেকে 12টি কল আসছিল। আমি তখন ঘুমাচ্ছিলাম। তো আমি উঠে দেখি যে অপরিচিত নাম্বার থেকে কল আসছে। তো আমাকে বলে যে মাহিন, তুমি খুবই বিপদে আছো। তো আমাকে জানানো হয় যে মাহিন, তোমার উপরে যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে, তুমি স্পেসিফিক জায়গায় যাই। জি, তুমি রাস্তা দিয়ে যখন যাও তোমাকে কিন্তু ট্র্যাক করা হয়, তো তোমার উপর হামলা করা হতে পারে। তো এই ছেলে মঈন হাসান সাজিদ, সে নিজে অস্ত্র রেখেছিল এবং সে আমাকে মেরে ফেলার পর্যন্ত ষড়যন্ত্র করেছিল। তো তার এই তথ্য পেয়ে আমাকে আমার এক শুভাকাঙ্ক্ষী তাৎক্ষণিকভাবে জানায়। পরবর্তীতে বগুড়ার যিনি এসপি আছেন, তিনি এই মঈন হাসান সাজিদকে বগুড়া থেকে বুঝতে পেরেছি এই ঘটনা 2টি থেকে সব ছাত্রলীগের আর কি উদাহরণ আমি দিলাম যে আসলে তারা কতটুকু ভয়ঙ্কর হতে পারে। এখন আপু যে কথাটি বললেন, আমি আমার জায়গা থেকে মনে করি যে এই বিষয়টি আসলে ভুল। এবং আমাদের যে শেখ তানভীর বাড়ি হামিম, তিনি বললেন ভিপি নূর ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, বিষয়টা আমার কাছে সেরকম মনে হয় না। 2019 সালে আমার অভিজ্ঞতায় বলে যে তখন আমরা ফার্স্ট ইয়ারে মাত্র এসেছি, তো মেয়েদের মধ্যে এই ভিপি নূর প্রচুর জনপ্রিয় ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নারী শিক্ষার্থী, আমাদের কাছেও তিনি জনপ্রিয় এবং আমাদের প্রত্যেকের কাছেই তিনি হিরোর মতো ছিলেন। উনিও তো জনপ্রিয় নয়, পাশ করলো কিভাবে? অবশ্যই ইমি আপুকে আমরা না, উনি পাস করেছে এটা আমি বলছি না যে উনি ফ্যাব্রিকেটেড হয়, কিন্তু পুরো নির্বাচন প্রসেসটা কিন্তু ফ্যাব্রিকেটেড ছিল। এটাও সত্য, এটা সত্য যে পুরো নির্বাচন প্রক্রিয়াতে ছাত্রলীগ প্রচুর পরিমাণ ম্যানিপুলেট করেছে এবং ছাত্রলীগের বাইরে যারা প্রার্থীরা ছিল তাদেরকে কোনো দাঁড়াতেই দেয়নি, সোজা কথা। তো সেই জায়গায় ভিপি নূর আমার মনে হয় একটু বলতে চাচ্ছিলেন, শুনে আমরা একটু ব্রেকে যাই আবার। জি বলুন। আচ্ছা, আমরা হচ্ছে কিন্তু রাতের মানে লাইলাতুল ইলেকশন, ডামি ইলেকশন অনেক কিছু দেখেছি। তো আসলে মানে সাংবিধানিকভাবে কিন্তু শেখ হাসিনার নির্বাচন ব্যবস্থাকে প্রশ্ন করার সুযোগ ছিল না। এবং এই যে ভিপি নূর বলেন বা আমাদেরকে কিন্তু জিতিয়েছে মেয়েরা, মেয়েদের হলে লাইন জ্যামিং করা বলেন, কিংবা হচ্ছে যখন মৈত্রী হল থেকে ব্যালট, সিলমারা ব্যালট উদ্ধার করা হয়, মেয়েদের হলের বাস্তবতাই কিন্তু আসলে ডাকসুর বাস্তবতা চেঞ্জ করে দেয়, এটা একটা ব্যাপার। এবং আমি যেহেতু এত ঝুঁকি নিয়ে একটা কথা বললাম, আমার আরেকটু ব্যাখ্যা করার প্রয়োজন।
এইখানে মানে যাদের বিচার হচ্ছে না, যারা নিপীড়ক ছাত্রলীগ তাদের বিচার হচ্ছে না, এটি দিয়েই তোমার বক্তব্য শুরু করলাম এবং এই বিচার তো আমি এখনো চেয়ে যাচ্ছি। এখন মানে রাজশাহীতে মাসুদ নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজনকে হচ্ছে পিটিয়ে খুন করা হয়েছিল, যাকে এর আগে একবার রক কেটে তাকে অলরেডি পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছিল। 4 দিন আগে তার মেয়ে মানে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছিলেন। একটা পঙ্গু মানুষের পক্ষে আসলে কতটুকু মানে ক্ষতি করা সম্ভব? এবং সে যখন বলে যে একটু পানি চায়, পানিও পায় না, পানির জন্য কাতরাতে কাতরাতে মারা যায়, এরকম কতগুলো ঘটনা। 10 বছরের একটা ছেলেকে হচ্ছে সম্ভবত জয় বাংলা লিখেছিল কোন একটা দেয়ালে, সেই জন্য হচ্ছে তাকে যে মানে জবাই করা হয়েছে গলা কেটে, এগুলো খবর মিডিয়া আসে না কেন? এবং আমরা তো এগুলোর মানে প্রমাণ পাচ্ছি বা এগুলো তো ডকুমেন্টেড আছে, কোথাও না কোথাও তো আছে। এখন কথা হচ্ছে মানে আপনি পক্ষে বিপক্ষে যুক্তি দিতেই পারেন, কিন্তু আপনি তো বাস্তবতা পাল্টাতে পারবেন না। যদি আপনি বাস্তবতা পাল্টাতে পারতেন বা যদি আপনি আসলে ছাত্রলীগের পুনর্বাসন মানে অস্বীকার মানে করার সুযোগ থাকতো, তাহলে তো জুলিয়াস সিজার তালুকদার আজকে ডাকসুর ভিপি পদে প্রার্থিতা করতেন। এবং আরেকটু বলি, সেটা হচ্ছে ছোট ভাই হামিম কয়েকটি খুব সুন্দর শব্দ চয়ন করলেন, আমি একটু স্মৃতিচারণ করতে চাই। ডাকসুর সাবেক এজিএস সাদ্দাম, সেখানেও কিন্তু তখন 19 সালে বলা হয়েছিল কোনো মঞ্চে উঠে মঞ্চ তৈরি করে কোনো প্রচারণা এজিএস প্রচারণা হচ্ছে করা যাবে না। তো তারা হচ্ছে মঞ্চ যখন করে আচরণবিধি এবং তারা যখন একটা ব্যাকলেশ খায়, তখন সে সুন্দর মতো মঞ্চকে পাটাতন বলে, যে এটা মঞ্চ না, ওটা পাটাতন ছিল। ওর কথা শুনে মানে শুধু শব্দের খেলা দিয়ে তো আমি আমার মানে কি বলবো যে আমি আমার কার্যকলাপ তো ঢাকতে পারবো না। তো আসলে এবং আরেকটু বলি, শেষ করছি, সেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত প্রতিরোধ পর্ষদ কোনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নাই, কিংবা তাদের পিআর টিমের কাছেও যখন মানে আমরা নর্মালি কুশল বিনিময় করছি, আমরা কিন্তু গণমাধ্যম বা কাউকে বলছি না। সেই কারণে যা হচ্ছে আমরা তুলনামূলকভাবে এই যে প্রচারণার জায়গাটাতে পিছিয়ে যাচ্ছি। শুনবো দর্শক ফ্যাক্ট চেকে আরো একটি বিরতি নিচ্ছি, ফিরবো একটি পরে, সঙ্গে থাকুন। দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। মাহিন সরকার, আপনাকে দিয়ে শুরু করি। আপনার গুলশানে একটা গাড়ি দুর্ঘটনা হয়েছিল তো, মনে আছে? গুলশানে নয়, সেটি মহাখালীতে একটি ট্রাক বোধহয় আপনার গাড়িকে, আমরা গাড়িটা একটু দেখি তারপরেই প্রশ্ন করি। গাড়িটা আছে যে এই যে আপনার সেই গাড়িটা, ঢাকা মেট্রো নাম্বারটাও ওরা দেখিয়ে দিচ্ছে গাড়ি, এবং আপনি নিজে ফেসবুকে একটি পোস্টও দিয়েছিলেন এই গাড়িটি নিয়ে সহ। এবং এখন আবার আপনার বাড়িতে টাকা পাওয়ার একটা গুজব উঠছে, আপনি আবার এনসিপি থেকে বহিষ্কৃত। আমি প্রশ্ন করতে চাই, এই গাড়িটা তো ঠিক, আপনার পরিবার কি অনেক ধনী? আপনি কি ছাত্র অবস্থায় একটি গাড়ি মেনটেন করার সক্ষমতা রাখেন? আমি সেটা একটু বুঝতে চাচ্ছি। আচ্ছা, আমি প্রথমেই বলতে চাই এই গাড়িটা, এটার নাম্বার প্লেটের ছবিও থাকার কথা, কারণ ওখানে ব্লার করা নেই। তো এই গাড়িটা আমি ভাড়া নিয়েই আর কি আসছিলাম। তো আমি এক সময় বাসায় যাওয়ার সময় আমি গাড়ি ভাড়া করেই যাই, রেন্টে কার। তো এটাও একই রকম ছিল এবং আমি এটি পোস্ট করি, কারণ আমার ওয়াইফ আমার পাশেই ছিল। তো এই বিষয়টি পোস্ট করে জানাই। আবার আমি গত 2 দিন আগে, গত পরশু দিন আমি সকালে শুনতে পারি যে আসলে আমার বাসায় নাকি 2 বস্তা টাকা পাওয়া গেছে। তো হ্যাঁ, কারো কারো তথ্য মতে সেখানে 2 কোটি টাকা ছিল, কারো কারো তথ্য মতে সেখানে 7 থেকে 8 কত ছিল, আপনি গুনে দেখেছেন নাকি? তো সেটা আসলে যারা আর কি আমাকে তথ্য দিয়েছে আমি সেটা শুনতে পেরেছি। তো এই যে টাকা, এত টাকা ছিল, আসলে কই গেল সেগুলো আমার প্রশ্ন। আমি তো এখন কি বলে যে আমার যে ইলেকশন, সেই ইলেকশনের যে ব্যয় সেটা নিয়ে আমি চিন্তিত। আমি বিভিন্ন জায়গায়, যেহেতু আমি ছাত্রাবস্থায় আছি, এখন পর্যন্ত আমার কোনো প্রফেশন নেই। আমি কিন্তু বিগত সময়ে 5 আগস্টের পরে যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ী এবং যারা আমার সার্কেলের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে যারা একটু প্রভাবশালী বা যাদের অর্থবিত্ত আছে, তারাই আমাকে কিন্তু কিন্তু একটা প্রশ্ন করতে, এনসিপি থেকে আপনি বহিষ্কৃত হয়েছেন, আপনি এই ডাকসু ইলেকশন করার জন্য কি দরকার ছিল যে ডাকসু ইলেকশন আপনাকে করতেই হবে? আপনার বৃহত্তর রাজনৈতিক দল থেকে আপনাকে বহিষ্কার করলো, মানে এটা আমার কাছে খুব রহস্যজনক মনে হয়। না, এটি সম্পূর্ণভাবে তাদের সাথে আলোচনা আমি করেছি, কিন্তু এটি আসলে বাইরে মানুষ যেভাবে দেখছে বা মিডিয়ায় উপস্থাপিত হচ্ছে, আমার কাছে বিষয়টি কিন্তু সেরকম নয়। আমি এটি ইতিপূর্বে তাদেরকে জানিয়েছি, তারা আমাকে বলেছে যে তুমি জাতীয় একটি রাজনৈতিক দলের সাথে জড়িত, যে যারা জাতীয় পর্যায়ে রাজনীতি করে, তো সেখান থেকে তুমি ডাকসু করতে যাচ্ছ, তাহলে আমাদের মনোনীত প্যানেল থেকে করো। তো আমি আমার জায়গা থেকে বলেছি, যদি আপনি অনুমতি দিয়ে থাকেন তাহলে আমি অন্য প্যানেল থেকে কেন করতে পারবো না? তো আমাকে কোনো নোটিশ না দিয়ে বহিষ্কার করে দিল। বহিষ্কারের জায়গায় কিন্তু আমার
তারা কোনো কারণ দর্শায়নি। আমি আবারও বলছি, ডাকসু করার কারণ নাকি আমার বিরুদ্ধে কোনো নারী ঘটিত কারণ নাকি কোনো আর্থিক অনিয়ম না কি, আমার অভিযোগটা কি, সেই অভিযোগটা তো আমি জানার অধিকার আছে। আবার আজকে বিএনপি থেকে ফজলুর রহমানকে শোকজ করা হয়েছে, যদি তাকে বহিষ্কার করা হয় কিংবা না করা হয় সেটি পরের হিসাব, কিন্তু তার যে অপরাধ সেই আলোকে তার বক্তব্য উপস্থাপনের সুযোগ কিন্তু বিএনপি দিয়েছে। তাহলে এনসিপির আচরণটাকে আপনি কতটা গণতান্ত্রিক মনে করেন? আমার কাছে এটি গণতান্ত্রিক আচরণ মনে হয়নি। আমি সেটাই তো বারবার বলার চেষ্টা করেছি এবং তাৎক্ষণিকভাবে আমি আমার ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু আমি সেটি বলেছি। ইমি আপা পরে আমরা আসতে চাই শেখ তানভীর বারী। আপনি কোন সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন? 2018 সেশনে। 18-19 আপনি তো এখন কারেন্ট স্টুডেন্ট। জি। এখন 25 সাল। জি। আপনাদের কি এতই সেশন যে আমাদের আপনার মূল ছাত্রত্ব কখন শেষ হয়েছে? ছাত্রত্ব শেষ হয়েছে যদি আমার ব্যাচের হিসাব করা হয় তাহলে আমার গত বছরে আগস্ট বা সেপ্টেম্বরে আমাদের ফাইনাল পরীক্ষা দিয়ে আমাদের এই বছরের জানুয়ারিতে রেজাল্ট হয়েছে। যেহেতু আমি একটি সাবজেক্টে ফেল করেছি সেই কারণে আমার ছাত্রত্ব এখনো রয়েছে, যেহেতু আমার রেজাল্ট ইনকমপ্লিট। এটাকে আপনি ইচ্ছে করে ফেল করেছেন? খুব আপনি কি এতই খারাপ ছাত্র? না, আসলে ইচ্ছা করে ফেল করিনি, বিষয়টা এরকম নয়। কেননা আমরা তখন একটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভিতর ছিলাম। আমাদের যখন পরীক্ষা হয়েছে আগস্টের পূর্বে পরীক্ষা হয়েছে, যেটি রেজাল্ট হয়েছে এই বছর জানুয়ারিতে। তো আমরা তখন ভেবেছিলাম যে আমরা মানে এরপর আমি তো বিশ্ববিদ্যালয়ে সবসময় যাতায়াত করতাম, চেষ্টা করতাম। তো আমাদের মেইনলি ছাত্রত্বটা রাখার জন্য যে আমি পরের বার পরীক্ষা দেবো, কেননা আমি একটা যেহেতু মাস্টার্সের ছাত্র, গ্রাজুয়েশন শেষে কিন্তু কর্মসংস্থান পাওয়া যায়। সুতরাং আমি ভাবছিলাম যে হয় বিসিএস এর প্রস্তুতি নেব অথবা দেশের বাইরে হায়ার স্টাডিজের জন্য যেতে পারি কিনা। এই জন্য একটি ছাত্রত্ব। ফেল করা তো আপনার জন্য অভিশাপ না আশীর্বাদ? আমার তো বর্তমানে মনে হচ্ছে এটা আশীর্বাদ হয়ে রূপান্তরিত হয়েছে। কারণ আমি যদি ফেল করতাম সেক্ষেত্রে তো আমার পাস করতাম, সেক্ষেত্রে আমার ছাত্রত্ব থাকতো না। যদিও এই নির্বাচনের 10 দিন আগে যে ইচ্ছে করেছে সেই এমফিলে ভর্তি হতে পেরেছে, যদিও আমারও সুযোগ থাকতো, কারণ মাস্টার শেষে একজন এমফিলে ভর্তি হতে পারে। সুতরাং সেক্ষেত্রে আমিও এমফিলে ছাত্র নির্বাচনে অংশগ্রহণ করতে পারতাম। তারপরে এটা আশীর্বাদ। তবুও এটা আশীর্বাদ তো ধরাই যায়, কারণ এত বড় একটা ঐতিহাসিক মোমেন্টে নিজেকে সাক্ষী করতে পারছে, অবশ্যই আশীর্বাদ। তো সবাই যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী ফেল করে প্রার্থী হবে? এবার তো প্রচুর প্রার্থী। না, সবাই ফেল করে। দেখেন আমার বন্ধু মাহিন সরকার, সেও 18 সেশনের শিক্ষার্থী। ইমি আপা 13-14 সেশনের শিক্ষার্থী। সেটা ইমি আপার কাছে উনারও ছাত্রত্ব আছে। আমাদের এবার ডাকসুতে সর্বজ্যেষ্ঠ ভিপি প্রার্থী 2001-2 সেশনের শিক্ষার্থী। সুতরাং ছাত্রত্বের সংজ্ঞা নেই। একজন ছাত্র তিনি যদি বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন অনুযায়ী তার ছাত্রত্ব টিকে থাকে, সুতরাং এটা আশীর্বাদ নাকি অভিশাপ সেটা তো আলাদা বিষয়। আপনি তো বলছেন ছাত্রত্বের সংজ্ঞা নাই, বিশ্বজুড়ে পাঠশালা মোর সবার ছাত্র। ইমি আপা আপনার সেশন কোনটা? আমি শুনছিলাম ওনার কাছ থেকে 2013-14। তাহলে 10 বছর। আপনি 10-15 বছর। আমি 10-15 বছর। আমি তো আমার অনার্স মাস্টার্সের সেশন ছিল 18-19। আমি 19 সালে অনার্স পাস করি এবং অনার্স পাস করাটাও আমার জন্য সহজ ছিল না। এবং আমি মানে আমার ডিপার্টমেন্টের মানে শিক্ষক একজনের মানে খুবই চক্ষুশূল হয়ে যায় এবং তিনি যত রকম ভাবে মেন্টাল টর্চার বলেন বা পরীক্ষার খাতায় আমাকে প্যারা দেওয়া বলেন, উনি এগুলো করেছিলেন। এবং মাস্টার্সে যখন মানে ফার্স্ট সেমিস্টার ওনার ক্লাস ছিল, উনি একদম ক্লাসে সবার সামনে চ্যালেঞ্জ করেছিলেন যে উনি আমাকে মাস্টার্সে পাস করতে দিবেন না। মাস্টার্স ফার্স্ট সেমিস্টারে আমি পাস করতেও পারি নাই। তো সেকেন্ড সেমিস্টারে মানে আমি রিঅ্যাডমিশনটা তখন নেই না এই কারণে, কারণ প্রত্যেক সেমিস্টারে ওনার ক্লাস থাকতো, মানে প্রত্যেক বছরই থাকতো। তো যখন আসলে মানে পরের বছরে যদি আমি ভর্তি হতাম আমার একই পরিণতি বরণ করতে হতো। এখন আমার যদি মেধা না থাকতো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই চান্স পেতাম। হামিমের কথা যদি বলি, ও সম্ভবত ওর ভর্তি পরীক্ষার 21 দিন আগেও আন্দোলন করেছে। তখন তো ধরেন যে আমরা তো যখন ভর্তিটা নিশ্চিত করে আমাদের যোগ্যতা প্রমাণ তো সেখানে হয়ে যায়, এটা একটা পয়েন্ট। আর মানে 5 আগস্ট পরবর্তী যে রাজনৈতিক বাস্তবতা, এখন উনার ব্যাপারে যখন মানে উনি যখন সাময়িকভাবে বরখাস্ত আছেন, তখন আমি আমার যে অধিকারটি ছিল আমি ভর্তি হয়েছি 23-24 সেশনে। এবং আরেকটু যদি বলি সেটা হচ্ছে আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমার বিরুদ্ধে এরকম অভিযোগ আছে বছরের পর বছর বিশ্ববিদ্যালয়ে মানে সম্পদ নষ্ট করা কিংবা রাষ্ট্রের সম্পদ নষ্ট করা। আমি কিন্তু অনার্সের পরে যখন আমার মাস্টার্সে ফেল করে দেওয়া হয় পরিকল্পিতভাবে, আমি কিন্তু কুইট করি। আমি চাকরির প্রিপারেশন নিয়েছি, আমি চাকরি করেছি। তো যখন আমার তো এটি অধিকার যেহেতু বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার সুযোগটি আছে, অনেকেই করছে, তো আমি কেন সেটি রিডিম করবো না? ক্লিয়ার। ধন্যবাদ শেখ তাসনিম আফরোজ ইমি, আপনি অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের এখানে এসেছেন। শেখ তানভীর বারী হামিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাহিন সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাদের ভবিষ্যৎ কামনা করি, জয় সবার তো কামনা করতেই পারি আমি। দর্শক, ফ্যাক্ট চেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। প্রতি রোববার রাত 10টায় ফ্যাক্ট চেক প্রচারিত হয়। আগামী রোববার পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি হারুনুর রশিদ।